নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন অন্তর্লীনা উপন্যাসটি। আজকে শুরু করব এই উপন্যাসের পঞ্চম পর্ব। আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। সাহার চিঠি পড়ে কৃষাণু বুঝতে পারে সে মর্মান্তিক চটেছে। সাহা লিখেছে, আমার দুঃসাহসকে অভিনন্দন জানাবার কিছু ছিল না। আমি তোমার মতো ভাববিলাসী সেন্টিমেন্টাল কবি নই। জীবন দর্শনে আমি পুরোপুরি প্র্যাগম্যাটিক। ভালো কতটা ভালো তা যাচাই করি, মন্দ কতটা মন্দ তা পরখ করি। ভালো মন্দ বিচার না করে বাজি ধরার ভান করি না। তোমার মতো মনে মনে কোনো মূর্তি তৈরি করে তার পূজা করা আমার কাছে পাগলামি। অবাস্তব একটা মন গড়া ছবিকে মানুষের চেয়ে বেশি মর্যাদা দেওয়া আমার মতে শুধু অন্যায় অপরাধ নয়, পাপ। তাই তোমার সব খুঁটিনাটি সম্বন্ধে আমার কৌতূহল আছে, এবং সেই কৌতূহল কী করে চরিতার্থ করতে হয় তাও জানা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেজেট হাতড়ে বিএতে ফার্স্ট ক্লাস সেকেন্ড, ইন্টারমিডিয়েটে 9th এবং ম্যাট্রিকে 4টে লেটার পাওয়ার সংবাদ পেয়েই তৃপ্ত হইনি। তোমাদের ক্লাসের একটি মেয়ের বোন আমাদের কলেজে পড়ে, তার কাছ থেকে তোমার যাবতীয় সংবাদও পেয়েছি। তুমি না লিখলেও আমি জানি তোমার চোখে চশমা নেই, হাতে নেই আংটি, ঘড়ি পরো না তুমি। কানা খোঁড়া নও জেনেই সন্তুষ্ট হইনি। এ কথাও জানি চিন্তা করবার সময় তুমি মাথার সামনের চুলগুলো টানতে থাকো। তোমার সহপাঠিনীর মতো অবিন্যস্ত চুলে নাকি তোমায় আরও ভালো মানায়। কে তোমার সেই সহপাঠিনী? কি হবে নামটা বলে? তুমি তো শুধু নামটাকেই চিনবে, মানুষটাকে তো চিনতে পারবে না। তাই নামটা জানানো অর্থহীন। তোমার যুক্তি আমি মানি না, তোমার মূর্তির কাছে আমি হার মানতে পারবো না। আমার সমস্ত অপূর্ণতা নিয়েই আমি তোমার সেই মানসী মূর্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। এইভাবে তোমাকে আমি এড়িয়ে যেতে দেব না। আমার নারী সত্তাকে এইভাবে অপমান করতে দেব না তোমাকে। তুমি ভেবেছ কি এতই যদি মানসী মূর্তির প্রতি তোমার দরদ, তাহলে আমার উদ্দেশ্যে চিঠি লিখে ডাকবাক্সে ফেলতে কেন? চিঠিগুলি পুবে হাওয়ায় ছেড়ে দিলেই তো কবিত্বটা ভালো মতো জমত। চিঠি না লিখে কবিতা লিখলেই পারতে, বাঁধানো খাতায় তুলে রাখলে পারতে মানসী প্রতিমার উদ্দেশ্যে লেখা কবিতা। শোনো, টুকলির বিয়ে স্থির হয়েছে। পাটনায় নিয়ে এসে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু মাসিমার আগ্রহাতিশয্যে তার ওখান থেকে বিয়ে হচ্ছে। অনেকদিন ধরেই বিয়ের কথা হচ্ছিল, হঠাৎ দিন স্থির হয়েছে 17ই আশ্বিন। ছেলে স্কলারশিপ নিয়ে আগামী নভেম্বরে বিলাত যাচ্ছে, তাই আশ্বিনেই বিয়েটা দিতে হচ্ছে তাড়াহুড়ো করে। আমি 13ই আশ্বিন অর্থাৎ 1 সেপ্টেম্বর বুধবার ডাউন দিল্লি এক্সপ্রেসে কলকাতা পৌঁছাবো ভোর 5:10। তুমি স্টেশনে আসবে, কোনো কারণেই যেন ভুল না হয়। আর ধুতি পাঞ্জাবি পরে এসো। 1 ডজন রজনীগন্ধার একটা তোড়া নিয়ে এসো, যাতে তোমাকে চিনতে পারি আমি। আমার পরনে থাকবে না ধূপছায়া রঙের ঢাকাই শাড়ি নয়, ডিপ নীল রঙের একটা ক্রেপ সিল্ক। আমারও হাতে থাকবে একটা রজনীগন্ধার তোড়া। আমি সেকেন্ড ক্লাস মেয়েদের গাড়িতে যাব। ট্রেন থেকে নেমে যদি তোমাকে চিনতে না পারি, তাহলে হুইলারের স্টলের কাছে গিয়ে অপেক্ষা করব আমি। তুমি নিশ্চয়ই আসবে। অন্যান্য কথা সাক্ষাতে হবে। চিঠিখানা কৃষাণু পেয়েছে অগাস্টের 22 তারিখে। যথেষ্ট সময় হাতে রেখেই চিঠি লিখেছে সাহা, অর্থাৎ কৃষাণুকে একটা জবাব লিখবার সুযোগ ও সময় দুটোই দিয়েছে। জবাব লিখতে বসেও ছিল কৃষাণু, কিন্তু কী লিখবে স্থির করে উঠতে পারে না। মনটা তার চঞ্চল হয়ে আছে। কাল ইলাকে পড়িয়ে ফেরবার সময় ড্রয়িং রুমে সাক্ষাৎ হয়েছিল ঘোষাল সাহেবের সঙ্গে। বসে বসে কী একটা রিপোর্ট পড়ছিলেন তিনি। কৃষাণুর সঙ্গে চোখাচোখি হতে হাত তুলে নমস্কার করেছিল কৃষাণু। ভবতরণ ফাইলের দিকে তাকিয়েই বলেন, তোমার ছুটি হতে আর কতদিন বাকি? এখনো 7 দিন। চোখ থেকে চশমাটা খুলে কাঁচটা মুছতে মুছতে ভবতারণ বলেন, সাপোজ ইউ টেক এ প্লেজার ট্রিপ টু দার্জিলিং। অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষাণু। ওর কথা বলার ধরনই ওই, সোজা কথা সহজভাবে বলতে পারেন না। হয় শেষটা আগে বলেন,
শুরুটা পরে, না হয় মাঝখান থেকে আরম্ভ করে সমাপ্ত করেন প্রারম্ভ দিয়ে। সমস্ত বক্তব্যটা না শুনলে ওর কথাবার্তা খাপছাড়া মনে হয়। এতদিনে ওর এই বৈশিষ্ট্য সম্বন্ধে কৃষাণু সম্পূর্ণ অবহিত হয়েছে। ও অপেক্ষা করে। ভবতারণ নিজেই পরিষ্কার করেন তার বক্তব্য। আইভিকে দার্জিলিংয়ে পাঠাতে হবে। ও অবশ্য একাই যেতে পারে, কিন্তু আমি ঠিক তা চাই না। তুমিও যেতে পারো। দার্জিলিং থানার ওসি জগদীশ আমার পরিচিত। তাকে একটা চিঠি লিখে দিচ্ছি, তার বাসাতেই উঠতে পারো তুমি। আর আইভিকে পৌঁছে দিয়ে দিন কতক দার্জিলিং বেরিয়ে ফিরে আসতে পারো তুমি। কৃষাণু বুঝতে পারে এক্ষেত্রে তার ভ্রমণের যাবতীয় ব্যয়ভার ঘোষাল সাহেবই বহন করবেন। ওর ভিতরে একজন ভবঘুরে আছে, বেড়াতে পারলে ও আর কিছু চায় না। ওর পক্ষে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা শক্ত। এদিকে পাটনা থেকে সাহাও কলকাতায় আসছে। তাকে এড়ানোর এই এক অপূর্ব সুযোগ। সাহা যে ধরনের মেয়ে হয়তো ওর মেসে এসে হানা দিয়ে বসবে, সেটা সে চায় না। সাহার চিঠিতে কেমন যেন একটা চ্যালেঞ্জের সুর আছে, সেটা বরদাস্ত হয়নি কৃষাণুর। দৃপ্ত ভঙ্গিতে সাহা ওকে হুকুম করেছে হাওড়া স্টেশনে যেতে। যাবে না স্থির করেছিল মনে মনে, কিন্তু মনের উপর তো ওর জোর নেই। তাছাড়া সাহা যদি এসে মেসে হাজির হয়, তখন সাময়িক পশ্চাৎপসরণ মন্দ নয়। এই সুযোগে কলকাতা ত্যাগ করাই সবচেয়ে নিরাপদ। সুতরাং সব দিক থেকেই ভবতারণের প্রস্তাবটা লোভনীয়। একমাত্র বাধা যাত্রার সঙ্গিনী হবে আইভি। কিন্তু অবিমিশ্র ভালো কি আছে কিছু দুনিয়ায়? ভবতারণের উদ্দেশ্যটা আন্দাজ করতে পেরেছে সে। কানপুরের সেই ভদ্রলোকের মেয়ে দেখার ব্যাপারটা শুনেছিল কৃষাণু ইলুর কাছে। মনে মনে খুশি হয়েছিল অবশ্য অন্য কারণে। ভদ্রলোকের নাকে ঝামা ঘষে দিয়েছিল আইভি। বেশ করেছিল। কৃষাণু বুঝতে পারে যে ভবতারণ আন্দাজ করেছেন কানপুরের পাত্র এখন আকাশকুসুম। তাই কৃষাণুর দিকে নজর পড়েছে এবার। ওদের দুজনকে একটা সুযোগ দিয়ে দেখতে চান তিনি। দেখতে চান কৃষাণু এবং আইভি পরস্পরের দিকে আকৃষ্ট হয়ে পড়ে কিনা। ভবতারণের মনোবিশ্লেষণ ঠিক হয়েছে কিনা যাচাই করতেই বলে, পুজোর ছুটির তো আর মাত্র 7 দিন বাকি। এখন আবার ফিরে যাবেন আইভি দেবী? ভবতারণ গম্ভীর হয়ে বলেন, ওদের পুজোর ছুটিটা বড় নয়। তাছাড়া ও ছুটিতে দার্জিলিংয়েই থাকবে বলছে। কারণটা জিজ্ঞেস করা যায় না, তাই এবার ঘুরিয়ে বলে, তাহলে ইলুকেও নিয়ে যায় না? ওর হাফ ইয়ারলি হয়ে গেছে। কৃষাণুর মনে পড়ে হয়নি। পরীক্ষা শেষ হলেই ছুটি হবে ওদের স্কুলে। ভবতারণকে যতটা এলোভুলো মনে হয়, আসলে তো তিনি তা নন। এমনভাবে জবাবগুলো দিয়ে গেলেন যাতে ওদের যুক্ত ভ্রমণের উদ্দেশ্যটাকে বুঝতে দিলেন না কৃষাণুকে। তবু ও বুঝল ঠিকই। কবে যেতে বলেন? শুক্রবারে আসাম লিঙ্কে। শিলিগুড়ি থেকে ট্যাক্সি নিয়ে চলে যেও বরং। ভবতারণ বাবু নিজেই এসেছিলেন ওদের তুলে দিতে। প্রথম শ্রেণীর একটি ছোট্ট কামরা, 4টি বার্থ। পুজোর ছুটির ভিড় এখনো শুরু হয়নি। কৃষাণুকে তাই নিরাশ হতে হলো। ওরা দুজন ছাড়া তৃতীয় যাত্রী নেই কেউ ওই কামরাতে। মালপত্র গুছিয়ে রাখতে রাখতে কৃষাণুর নজরে পড়ে ইভাও এসেছে স্টেশনে। সে এসেছে একেবারে শ্রীরামপুর থেকে সোজা ওদের তুলে দিতে। আইভির পাশে গিয়ে ইভা বসল। অন্তরঙ্গ সখীর মতো কি কলবল করতে থাকে দুজনের নিম্নস্বরে। কৃষাণুর মনে পড়ল সেই শ্রীরামপুরের অভিযানের পর থেকে এই দীর্ঘ 3-4 মাস ইভা তার সামনে আসেনি একবারও, কথাও বলেনি একটিও। এর কারণটা কিছু বুঝে উঠতে পারেনি। ইভাই একদিন আইভির সঙ্গে তার বিবাহ প্রস্তাব তোলে। ইতস্তত করেছিল কৃষাণু, বিচলিত হয়েছিল ইভা। এখন সে সম্মতি দিয়েছে। কোথায় চটুল কৌতুকময় হয়ে উঠবে, না সরে গেছে নেপথ্যে। বুদ্ধিমতী ইভা নিশ্চয়ই বুঝতে পেরেছে কেন হঠাৎ কৃষাণুর উপর এই দায়িত্বটা দিয়েছেন ভবতারণ। ও শুধু রক্ষক হিসেবেই যাচ্ছে না, আইভির সঙ্গে একটা সম্ভাবনার সূত্র যাচাই করতেই যাচ্ছে। সুতরাং যাত্রার পূর্বক্ষণে ইভার একটা শুভেচ্ছাবাণীর প্রয়োজনীয়তা আন্তরিকভাবে অনুভব করল সে।
কৃষাণু বাঙ্কের উপরকার মালপত্র ঠিকমতো গুছিয়ে রেখে ইভার মুখোমুখি এসে দাঁড়ায়। হাত দুটি বুকের কাছে জড়ো করে ধরে বলে, নমস্কার। আমাকে একেবারে চিনতেই পারছেন না মনে হচ্ছে। ইভা চকিতেই একবার মুখ তুলে তাকায়, প্রতি নমস্কার করে না। বলে, চিনতে পারলেই যে সবসময় চিনতে হবে তার মানে কি? পর মুহূর্তেই আইভির মাথাটা কাছে টেনে এনে নিম্নকণ্ঠে কি যেন বলতে থাকে। কৃষাণু সামলে নেয় নিজেকে। রীতিমতো অপমানিত বোধ করে সে। আর কোনো কথা বলার চেষ্টা না করে ওপাশের বেঞ্চিতে গিয়ে বসে একলা। ওর সৌভাগ্য, সময় হয়ে এসেছিল। অল্পক্ষণের মধ্যেই গাড়ি ছাড়ল। একবার ইভার দিকে তাকিয়ে চমকে ওঠে কৃষাণু। সে এক দৃষ্টে ওরই দিকে তাকিয়ে আছে। অপসৃয়মান শিয়ালদা স্টেশনের দিকে মুখ ফিরিয়ে আইভি একটা রেশমি রুমাল নাড়তে থাকে। কৃষাণুর কিন্তু কিছু ভালো লাগে না। ওপাশের বেঞ্চির একেবারে এক প্রান্তে চুপটি করে বসে থাকে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে। এইমাত্র যে ঘটনাটা ঘটল, কৃষাণুর মনে হচ্ছে সেটা ইতিপূর্বেও ঘটেছিল তার জীবনে। এমন মাঝে মাঝে হয়। মানসিক রোগমুক্তির সন্ধানে কিছু কিছু মনস্তত্ত্বের বই এনে এককালে পড়েছিল কৃষাণু। তাই জানত এই জাতীয় স্মৃত্যাভাস বা প্যারামনেশিয়া এর পেছনে একটা বাস্তব অভিজ্ঞতা সবসময় থাকে। যে ঘটনা প্রকৃতপক্ষে প্রথম শুনছি বা দেখছি, এইরকম স্মৃতি বিভ্রমের ফলে হঠাৎ মনে হয় যেন পূর্বেই এই ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। কেন এই ধরনের স্মৃত্যাভাস হয় তা বলা কঠিন অবশ্য। এক এক মনোবিদ পণ্ডিত এক এক কথা বলেন। অবশ্য বার্গস প্রমুখ অধিকাংশ বড় বড় মনস্তত্ত্ববিদের মতে এই রকম মনে হওয়ার পিছনে বাস্তব কোনো অভিজ্ঞতা থাকেই। কৃষাণুর মনে হলো একটি মেয়ের সামনে ঠিক এই ভঙ্গিতে আগেও একবার সে এসে দাঁড়িয়েছিল, যুক্ত করে নমস্কার করে চিনতে না পারার জন্য অভিযোগ করেছিল। আর অতি পরিচিতা মেয়েটি হুবহু এই ভঙ্গিতে মুখ ঘুরিয়ে নিয়ে বলেছিল, চিনতে পারলেই যে সবসময় চিনতে হবে তার মানে কি? কথাটা এইমাত্রই শুনেছে সে, কিন্তু যেন এই প্রথমবার নয়। ইভার এই দেখেও দেখতে না পাওয়ার উপেক্ষা ভরা ভঙ্গিটি যেন তার অতি পরিচিত। কোনো একজনের সঙ্গে কথা বলতে গিয়ে বেদনাহত অপমানিত হয়ে ফিরে আসার অভিজ্ঞতা যেন এই প্রথম নয় ওর। জানা গানের বেদনাবিধুর কলির মতো প্রথম শ্রবণের অনুভূতিটাকেই আর একবার নতুন করে আঘাত করল যেন। কিন্তু কেমন করে তা হবে? ইভার সঙ্গে ওর আলাপ মাত্র ৬-৭ মাসের। এর ভিতর এই ঘটনার ঘটেনি। এই কমাসের ঘটনা পরিষ্কার মনে আছে তার। সে স্মৃতি এত সহজে ঝাপসা হয়ে যায়নি। এর ভিতর কোনোদিন সে ইভাকে চিনতে না পারার অভিযোগ করেনি। ইভাও চিনতে পারা সত্ত্বেও এমন মুখ ঘুরিয়ে বসেনি কখনো। তাহলে অথচ ইভা ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে এই জাতীয় কথোপকথন ওর পক্ষে নিতান্তই অসম্ভব। কিন্তু তাহলে কেন মনে হচ্ছে ঠিক এই ঘটনা আগেও ঘটেছে ওর জীবনে? একটা গল্প মনে পড়ল কৃষাণুর। গল্প নয়, সত্য ঘটনা। বিখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তার গিরীন্দ্র শেখর বসু মহাশয়ের জীবনের একটা ঘটনা। তিনি তার এই কেস হিস্ট্রিটা দিনপঞ্জিকা থেকে প্রকাশ করে গেছেন। কোথায় পড়েছে মনে নেই, তবে কেস হিস্ট্রিটা মনে আছে। ডাক্তার বসু একবার একটি ভূতে পাওয়া রোগিণীর চিকিৎসা করতে যান। মেয়েটির বয়স অল্প। ফিটের সময় সে অনর্গল আবল তাবল বকে যেত। সে বলতো তার নাম অমুক, তার গ্রাম অমুক ইত্যাদি। একদিন ফিটের মধ্যে সে চিৎকার করে বলে ওঠে, তোদের বাড়ির মেয়ে এমন অসুচি হয়ে থাকে কেন? তাই তার উপর আমি ভর করেছি। আমি কে? কেন? রোজ বলি, তবু শুনতে পাস নে? আমি অমুক গাঁয়ের অমুকের বউ গো। ভাতারের সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়েছিল। মাগো, শূন্যে ঝুলছিলুম গলায় ফাঁস আটকে। একদিনে তোদের মেয়ের দেহে এসে ভর করে বেঁচেছি। রোগিণীর বাবা পোস্টাল গাইড দেখে গ্রামটির হদিশ পান। আর সবচেয়ে আশ্চর্যের কথা, সেখানকার পোস্টমাস্টারকে চিঠি লিখে জানতে পারেন যে 4-5 মাস আগে গায়ে সত্যি সত্যি ওই নামের একটি স্ত্রীলোক স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছিল।
রোগিণীর পক্ষে সেই আত্মঘাতিনীর নাম ধাম জানার কোনো সম্ভাবনা ছিল না। কৃষাণুর মনে আছে ডক্টর গিরীন্দ্র শেখর বসু তার কেস হিস্ট্রিতে লিখেছিলেন, রোগিণীর এক আত্মীয় ভূতে অগাধ বিশ্বাসী। তিনি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করিলেন, আপনি যদি ইহা হিস্টেরিয়া বলেন তবে এই সকল আশ্চর্য ঘটনা কিরূপে ঘটিল? আমি রোগিণীকে সুস্থ অবস্থায় অনেকবার প্রশ্ন করিয়াও কিছু ধরিতে পারি নাই। সত্যি কথা বলতে কি, অনেকদিন পর্যন্ত আমি এই ব্যাপারের প্রকৃত রহস্য উদ্ঘাটন করিতে পারি নাই। হঠাৎ একদিন রোগিণীর ফিটের সময় উপস্থিত হই। ফিট না ছাড়া পর্যন্ত অপেক্ষা করিতেছিলাম। ঘরের দেওয়াল আলমারির একটা তাকে বঙ্গবাসীর কতকগুলি পুরাতন সংখ্যা ছিল। সময় কাটাইবার জন্য সেগুলি উল্টাইতেছি। এমন সময় রোগিণীর মুখে শোনা সেই গ্রামটির উল্লেখ দৈবাত দেখিয়া কৌতূহলাবিষ্ট হইলাম। পাঠ করিয়া দেখি বঙ্গবাসী সংবাদদাতা লিখিতেছেন যে অমুক নাম্নী স্ত্রীলোক স্বামীর সহিত কলহ করিয়া আত্মঘাতিনী হইয়াছে। এইটুকু পড়িবা মাত্র সমস্ত ব্যাপারটা আমার নিকট জলের মতো পরিষ্কার হইয়া গেল। হিস্টেরিয়াগ্রস্ত রোগিণী কোনো না কোনো সময় সেই সংবাদ পাঠ করিয়াছে, আর অজ্ঞাতসারে ঘটনাটি তাহার মনে প্রভাব বিস্তার করিয়াছে। ফিটের সময় কল্পনায় সে নিজেকে ওই আত্মঘাতিনী প্রেতাত্মা দ্বারা অভিভূত মনে করে। ফিট ছাড়িয়া গেলে রোগিণীকে বঙ্গবাসীখানি দেখাইলাম। তাহার পর আর কখনো তাহার ফিট হয় নাই। কৃষাণুর মনে আছে ডাক্তার বসু মন্তব্য করেছিলেন, দৈবক্রমে কাগজখানি হস্তগত হইয়াছিল বলিয়াই প্রকৃত রহস্য প্রকাশ পাইল, নতুবা অন্য কোনো প্রকারে ঘটনার সঠিক তথ্য নির্ণীত হইত কিনা সন্দেহ। কৃষাণুর মনে হলো এই যে ওর মনে হচ্ছে এই ঘটনা তার জীবনে ইতিপূর্বেও ঘটেছে, এই হয়তো এমনি কোনো একটা অভিজ্ঞতার ফল। গাড়ি উইলিংটন ব্রিজ পার হয়ে গেল। আর চোখে একবার তাকিয়ে দেখে সামনের বেঞ্চিতে বসে আইভি একখানা ইংরাজি সিনেমার সাপ্তাহিক দেখছে। গাড়িতে ওঠার পর একটা কথাও হয়নি তার সঙ্গে। কামরার ভিতরের চেয়ে বাইরের দিকে দৃষ্টি ফিরিয়েই যেন স্বস্তি পেল। জানালা দিয়ে দেখা অপশ্রিয়মান দৃশ্যগুলোর মধ্যেই অবগাহন করল কৃষাণু। ট্রেনে যেতে যেতে এই একটা চিন্তা ওকে প্রায়ই অভিভূত করে। দৃশ্যপট অনবরত বদলে যাচ্ছে। কোথাও ছোট ছোট গ্রাম, ছেলেরা খেলা করছে, খাটিয়ায় বসা মেরজাই গায়ে প্রৌঢ় মানুষটি হুঁকার কলকাতে ফুঁ দিচ্ছে। কোথাও ফাঁকা মাঠের মাঝখানে রাখাল ছেলে নির্জন বিরলপত্র বাবলা গাছের তলায় দাঁড়িয়ে আছে। পাঁচন বাড়িতে ঠেস দিয়ে পিচুটি ভরা দু চোখ মেলে দেখছে অপশ্রিয়মান গাড়িটাকে। কোথাও স্টেশন স্টাফ কোয়ার্টারে মধ্যবৃত্ত গার্হস্থ্য জীবনের একটা খণ্ডচিত্র। হয়তো বারান্দায় বসে কেউ তেল মাখছে, নয়তো বাগানে গাছের গোড়া খুঁড়ে দিচ্ছে, অথবা জালনার পর্দা একটু সরিয়ে কাজল কালো দুটি নয়ন মেলে রেলবাবুর সদ্য বিবাহিতা বধূ দেখছে ওর বাপের বাড়ির দেশের দিকে ছোট রেলগাড়িটাকে। কৃষাণু দেখে আর ভাবে, এই যে ছোট ছোট দৃশ্য আমরা দেখছি আর ভুলছি, অথচ একবারও মনে নিচ্ছি না যে এইসব দৃশ্যগুলিকে কেন্দ্র করে ঘুরছে কৃষাণুর অজানা এক একটা সৌরজগৎ। সেখানে হাসি আছে, অশ্রু আছে, আছে বিরহ মিলন, কলহ অভিমান। ওদের ওই জীবনচক্রের পরিক্রমায় কৃষাণুর কোনো ঠাঁই নেই। ওদের সেই ঠাস বুনোর জীবনে কৃষাণু রায়ের পক্ষে একান্ত স্থানাভাব। সেখানে সে হাসি অশ্রু বিজড়িত কৃষাণু রায় নয়, সে শুধু ট্রেনের কামরার একজন লোক। তার কাছে ওরা যেমন মাঠের মাঝখানে দাঁড়ানো রাখাল ছেলে, খাটিয়ায় বসা একজন প্রৌঢ়, অথবা রেলবাবুর সদ্য বিবাহিত একজন নববধূ। ওকে ওরা কেউ মনে রাখবে না। ট্রেনের কামরায় দেখা হাজারটা মুখের মধ্যে ওদের কাছে তার কোনো বিশেষ নেই। কৃষাণুও নিঃশেষে ভুলে যাবে ওই লাঠি ঠেকো দেওয়া রাখাল ছেলেকে, ওই উদ্যান বিলাসী রেলবাবুকে, কিংবা বাপের বাড়ির জন্য মন কেমন করে ওঠা ওই ডাগর চোখের নতুন বউকে। ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল একটি স্টেশনে। সিগন্যাল পায়নি বোধহয়, জনশূন্য প্ল্যাটফর্ম। ডাকগাড়ির এই দুর্মতি হবে তা কি করে জানবে ওই ঝিমন্ত মেঠাইওয়ালা আর নলিকর্তা রেলকুলি?
আশেপাশের কামরা থেকে কয়েকজন নেমে পড়েছে প্ল্যাটফর্মে। অধৈর্য হয়ে উঠেছে 1.5 মিনিটেই, যেন গন্তব্যস্থলে 1.5 মিনিট পরে পৌঁছলে ওয়াটারলুর যুদ্ধ জেতা সম্ভব হবে না ওদের। উঁকি ঝুঁকি মেরে দেখছিলেন ডিস্ট্যান্ট সিগন্যালটা দেখা যায় কিনা। কারোর মতে সামনে একটা মালগাড়ি আছে, কারোর মতে চেন টেনেছে কেউ, কেউ বলছেন লাইন মেরামত হচ্ছে। ওদের ভাষা ভাষা সংলাপ ভেসে আসছে। অনেকে ট্রেনটা দাঁড়িয়ে পড়ার অপরাধে অন্তিম ফতোয়া জারি করলেন, শালার গভর্নমেন্ট না পাল্টালে আর কিচ্ছুটি হবে না। হঠাৎ ওদের কামরার ওপাশ থেকে কে যেন কাকে আচমকা ডেকে উঠল। কৃষাণু এমন জোরে চমকে উঠেছে যে আইভি পর্যন্ত চকিতে মুখ তুলে ওর দিকে একবার তাকায়। কৃষাণু লজ্জিত হয়ে আবার জানলার বাইরে দৃষ্টি মেলে বসে থাকে, আর আইভি আবার ডুবে যায় সিনেমা সাপ্তাহিকে। সমস্যাটার আকস্মিক সমাধান হয়ে গেছে হঠাৎ। ওই অচেনা লোকটা অকস্মাৎ ওইভাবে ডেকে ওঠায় ওর লুপ্ত স্মৃতি ফিরে এসেছে। ও এমনভাবে চমকে উঠেছিল যেন ওকেই নাম ধরে ডেকেছে কেউ। ঘটনাটা ওর জীবনে ঘটেনি, ঘটেছে শরৎচন্দ্রের দত্তা বইতে। বইটা কবে কখন কোথায় পড়েছিল তা আর আজ মনে নেই, কিন্তু পড়বার সময় নিশ্চয়ই সে নায়কের সঙ্গে একটা একাত্মবোধ অনুভব করেছিল। তাই দয়ালের বাড়িতে বিজয়া যখন নরেনকে চিনতে না পেরে বলেছিল চিনতে পারলেই যে সবসময় চিনতে হবে তার মানে কি, তখন নরেনের বুকে যে বেদনাটা বেজেছিল সেটা বুক পেতে গ্রহণ করেছিল কৃষাণু রায়। সব ভুলে গেলেও সেই বেদনা স্মৃতিটা নিশ্চয়ই আজও অম্লান হয়ে বিঁধে আছে ওর বুকে। তাই ইভার কথাটা শুনে ওর মনে হয়েছিল তার একটা পুরাতন ক্ষতেই বুঝি নতুন করে আঘাত পেল সে। নতুন করে ভাবতে বসে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে কৃষাণুর কাছে। বিজয়া যে কারণে সেদিন চিনেও চিনতে পারেনি নরেনকে, আজ ইভাও কি সেই একই কারণে চিনতে পারল না তাকে? তার মানে ইভা তাকে ভালোবাসে? চমকে ওঠে কৃষাণু আপন মনেই। হয়তো তাই ঠিক, ইভা তাকে ভালোবাসে, আর কৃষাণু অজান্তে কখন মারিয়ে দিয়ে বসে আছে সেই নিভৃত প্রেমকে। মাথাটা ক্রমশ পরিষ্কার হয়ে আসছে কৃষাণুর। ইভা নিশ্চয়ই তাকে ভালোবাসে। প্রথম দিন থেকে সব কথা খুঁটিয়ে মনে পড়তে থাকে তার। খাবারের থালা নিয়ে অন্নপূর্ণার মূর্তিতে তার নিত্য আবির্ভাব, বাড়ি থেকে বের হবার সম্ভাবনা না থাকা সত্ত্বেও ময়ূরকণ্ঠী রঙের মাইসোর সিল্ক শাড়ি পরে থাকা। কৃষাণু বুঝতে পারে। ইভা বলেছিল, আমি জানি আপনার মনের কথা, আপনি একটি মেয়েকে মনে মনে ভালোবাসেন, আর এও জানেন তাকে দূর থেকেই ভালোবাসা যায়, ঘরে আনা যায় না তাকে। এ কথা কেন বলেছিল ইভা? সে তো জানে না কৃষাণুর মনের মাধুরী দিয়ে গড়া মানসী প্রতিমার কথা। তাহলে কাকে সে মিন করেছিল? কার কথা যে সে বলেছিল বুঝতে এবার আর ভুল হলো না কৃষাণুর। ইভা শুধু ভালোবেসেই থামেনি, সে বিশ্বাস করেছে সেও ভালোবাসা পেয়েছে। ওর আরও মনে পড়ে সেই মৃত্যু ভয় তাড়িত বিহবল একটি মুহূর্তের কথা। ইভা যখন আশ্রয় খুঁজেছিল ওর বুকে। স্বামী সান্নিধ্য বঞ্চিতা অনাদৃতা একটি পূর্ণ যৌবনা নারী ক্ষণিক নিরাপত্তার সন্ধানে এসে পড়েছিল কৃষাণুর বুকে। ওর দ্রুত স্পন্দিত নরম বুকের যে অনুরণন শুনেছিল কৃষাণু বুক পেতে, সেখানে শুধুই কি ছিল মৃত্যু ভয়ের আরতি? আর কিছুর আভাস কি সে পায়নি? মৃত্যু বিভীষিকা দূরে চলে যাবার পরেও কয়েকটি মুহূর্ত দেরি হয়েছিল ইভার নিজের অবশ দেহটা আলিঙ্গন মুক্ত করে নিতে। সে অবশ্যতা কি শুধুই মৃত্যুভয়জনিত? সে বিলম্বের কি আর কোনো ভাষ্য হতে পারে না? ওর ঊষর জীবনের অযুত মুহূর্তের ভিতর থেকে সেই 8-10 সেকেন্ড কি চুরি করেনি ইভা? ওর জীবনের লক্ষ কোটি মুহূর্তের ওই 8-10 সেকেন্ড কি শাশ্বত আসন পাতেনি ওর স্মৃতির জাদুঘরে? আর নির্বোধ কৃষাণু তাকে আত্মসংবরণের সুযোগ মাত্র না দিয়েই হানল নতুন আঘাত। আপনার বাবাকে বলবেন তার প্রস্তাবে আমি রাজি আছি। মরমে মরে যায় বেচারি। বুঝতে পারে কেন সেই দিনের পর থেকে ওর সামনে এসে দাঁড়ায় না ইভা, কেন আজ তাকে চিনতে পারার কোনো প্রয়োজন বোধ করেনি। কৃষাণু যে তার সলজ্জ প্রেমকে পদদলিত করে ছুটে চলে এসেছিল আইভির মদিরারক্তিম উষ্ণ প্রেমের সন্ধানে। আইভি চোখ তুলতেই চোখাচোখি হয়ে যায় তার সঙ্গে।
হয়তো চিন্তাধারার সঙ্গে সঙ্গে নানা অভিব্যক্তি ফুটে উঠছিল ওর মুখে। এক দৃষ্টে তাই লক্ষ্য করছিল আইভি। ও চোখ তুলে তাকাতেই আবার দৃষ্টি নত করে বইতে। কৃষাণু এদিকে ফিরে বসে। এভাবে নীরব যাত্রাটা বিসদৃশ, দৃষ্টিকটু। কিন্তু ওর একেবারেই ইচ্ছে করছে না এখন আইভির সঙ্গে কোনো বাক্যালাপ। ওর মনটা ভরে রেখেছে ইভা, দেহটা আটকা পড়েছে আইভির সান্নিধ্যে। আপন মনেই আত্মবিশ্লেষণ করে চলে কৃষাণু। একটা অদ্ভুত মানসিক রোগে সে ভুগছে আকৈশোর। কোনো ডাক্তারের পরামর্শ নেবার মতো আর্থিক সঙ্গতি নেই, চেষ্টা করেনি কখনো। এটা কী রোগ তা সে জানে না। ডাক্তারি শাস্ত্রে যদি এর নামকরণ না হয়ে থাকে তবে কৃষাণু নিজেই তার নামকরণ করতে পারে, উইমেনোকোরিয়া। রোগ নির্ণয় অর্থাৎ ডায়াগনোসিস তো হলো, এখন জানতে হয় রোগের উৎপত্তিস্থল। কেন হলো এই রোগ আর কিভাবে সারবে? কৃষাণুর বিশ্বাস রোগের কারণটা হচ্ছে ওর জীবনের বিচিত্র পরিবেশ। শৈশব থেকেই নারী সাহায্য পায়নি সে। মাকে হারিয়েছে জ্ঞান হবার আগে। বিমাতাকে পায়নি কোনোদিনও। বিমাতার কন্যা ছিল না একটিও। মাসি, পিসি, দিদি, বৌদি কিছুই জোটেনি ওর বরাতে। পাড়া প্রতিবেশীর কোনো অন্তঃপুরচারিকার সঙ্গেও যদি দৈবাৎ ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হতো তাহলেও এই দশা হতো না। ওর বাবা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারী। যেখানেই বদলি হয়েছেন সেখানেই ও দেখেছে আরণ্যক জীবনকে। শৈশব পার করে কৈশোরে পদার্পণ করল যখন, তখন বাবা বদলি হয়ে এসেছেন একটা আধা শহরের সাব অফিসে। তখন প্রতিবেশী ভদ্রলোকদের মেয়ে, বউ, গৃহিণীদের যে না দেখেছে তা নয়, কিন্তু তাদের সঙ্গে বোন, বৌদি, মাসিমার সম্পর্ক পাতাবার মতো মনটা গেছে জঙ্গলে হারিয়ে। সেই যুগ থেকেই নত হয়ে গেছে ওর দৃষ্টি। ঋষ্যশৃঙ্গ মুনির মতো নিষ্কলুষ হলে ভাবনা ছিল না। তার একটা গতি হতে পারত, কিন্তু অভিজ্ঞতা না থাকলেও অজ্ঞ ছিল না সে। তাই ঋষ্যশৃঙ্গের মতো চোখ তুলে তাকাতে পারত না। মিরান্দার মতো নির্জন দ্বীপে পিতার সান্নিধ্যে নরনারীর যৌনবোধের সম্বন্ধে অজ্ঞ থেকেই বেড়ে ওঠেনি। শকুন্তলার মতো তপবনের ছায়া পড়েনি ওর জীবনে। কপালকুণ্ডলার মতো কাপালিক প্রভাবিত জীবন নয় ওর। ওরা সবাই সমাজ সংসার থেকে ঘটনাচক্রে দূরে সরে গিয়ে মানুষ হয়েছে। পূর্ণ যৌবনের মাঝখানে হঠাৎ আবিষ্কার করেছে জীবনের আদি সত্যকে। তারপর কাব্য উপন্যাসের ঘাত প্রতিঘাতে ভেসে গেছে তারা। কিন্তু কৃষাণু তো জীবন রহস্যের আদি সত্যকে মধ্য যৌবনে প্রথম জানছে না। আর সে তো ওদের মতো একটা লেখকের মন গড়া কিছু নয়। সে যে রক্তমাংসের মানুষ। মোট কথা, এতদিনে ও বুঝতে শিখেছে নারী ভীতিটা তার সকপল কল্পিত। একজন সাধারণ পুরুষ মানুষের যে জৈবিক বৃত্তি আছে তারও তাই আছে। সেদিন গঙ্গাবক্ষে একটি একতারা জ্বলা সন্ধ্যায় ও প্রথম বুঝতে শিখেছে এই সত্যটা। দ্রুত স্পন্দিত একটি বুকের টরে টক্কায় ও শুনেছে সেই গোপন বার্তা বুক পেতে। হয়তো দৃষ্টিবিভ্রমটাও একটা সাময়িক রোগ, চিকিৎসাযোগ্য মানসিক বিকার মাত্র। সেই হিস্টেরিয়া রোগিনীর মতো তার রোগমুক্তির বিশল্যকরণীয় হয়তো লুকিয়ে আছে লাইব্রেরির কোনো এক তাকে। কেউ যদি সেই বিশেষ পৃষ্ঠাটি খুলে ধরে ওর চোখের সামনে, দেখিয়ে দেয় এই রোগের প্রকৃত উৎপত্তিস্থলের আদি উৎসমুখ, তাহলেই হয়তো রোগমুক্তি হবে ওর। কিন্তু ন্যাশনাল লাইব্রেরির গন্ধমাদনের কোন তাকের কোন গ্রন্থের কোন পৃষ্ঠায় লুকিয়ে আছে সেই বিশল্যকরণী কে তার সন্ধান এনে দেবে? হয়তো এবার বঙ্গবাসীর পৃষ্ঠায় নয়, বঙ্গ নারীর দেহেই পাঠ করতে হবে সেই সংবাদ। মনের নিরুদ্ধ কামনাই নাকি এই জাতীয় রোগের উৎপত্তিস্থল। অন্তত বড় বড় মনস্তত্ত্ববিদ তাই বলে থাকেন। কি সেই নিরুদ্ধ কামনা? কেমন করে তা চরিতার্থ হবে তা কৃষাণু জানে না। আন্দাজ করে হয়তো বিবাহই ওর রোগমুক্তির একমাত্র রাজপথ, কিন্তু সাহস সঞ্চয় করে উঠতে পারে না। যদি তা না হয় তাহলে সে ভুলের মাসুল যে দিতে হবে দুজনকেই। এখন কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না কাউকে, কিন্তু তখন ইভা ওর জীবনের প্রথম নারী। ইভা তাকে ভালোবাসে। সে, হ্যাঁ, এতক্ষণে স্বীকার করতে বাধ্য হয় কৃষাণু, সেও ইভাকে ভালোবাসে। মনটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজের মনকে সে চিনতে পারেনি এতদিন।
মনের গোপন লোকে তিল তিল করে গড়ে উঠেছিল ওর প্রেমের তাজমহল। না হলে সেদিন কিছুতেই জিজ্ঞাসা করতে পারত না ইভাকে। চেঁচিয়ে চেঁচিয়ে না বলে যদি চুপি চুপি কথা বলে তখন কি বলবে সে? তুমি না আপনি? আর এই প্রশ্নের জবাব দিতে বেঁধে যেত না ইভার। না হলে সেই চরমতম মুহূর্তে কিছুতেই সে বলতে পারত না, ভয় কি ইভা, আমি তো আছি। কৃষাণুর উপেক্ষিত যৌবনের ইতিকথায় তার অজান্তেই এনেছে ইভা প্রথম প্রেমের স্পর্শ। ওর প্রাণপদ্মের পাপড়ি দল মেলেছে সূর্যোদয়ের প্রথম আলোক স্পর্শের ছোঁয়ায়। শুধু কি তাই? কে বলতে পারে, হয়তো ওই স্বামিত্বক্তা মেয়েটির অনাদৃতা যৌবনের পূর্বাকাশে সেও প্রথম উদয়ভানু। সুকান্তের সঙ্গে হয়তো তার মিলনই হয়নি কখনো, কে জানে। তবু হ্যাঁ, ইভা অন্য পূর্বা। আজও সে লুকিয়ে লুকিয়ে পুডিং তৈরি করে। ইভা আইভি নয়, সে তার নিষ্ঠাবান মাতামহীর দৌহিত্রী, তার একনিষ্ঠ মায়ের কন্যা। তাই বিন্দুমাত্র পদস্খলন সে নিজেই সহ্য করবে না। তাই আজও সে শবরের প্রতীক্ষায় দিন গুনছে, যদি ফিরে আসে সুকান্ত। শ্রীরামপুরের বনেদি জমিদার বাড়ির সেই লাজ ও নম্র বধূটিকে ঠিকই বলেছি ইভা, শুধু দূর থেকেই ভালোবাসা যায়। কৃষাণুর নিরুদ্ধ কামনা সিন্ধু মন্থনে যে হলাহল উঠে আসবে, তার প্রতিষেধক অমৃতের ঝাড়ি হাতে ইভা কখনো উঠে আসতে পারে না। ও রোগমুক্তির বিশল্যকরণী আর যেই এনে দিক, সে ইভা নয়। ইভা অন্তত পারবে না, পারা সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, পারা উচিত নয়। গাড়ির গতি স্লথ হয়ে আসে। বর্ধমান, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কেটে গেছে। গাড়ি এসে প্রবেশ করে সীতাভোগ মিহিদানার ছায়াতলে। কৃষাণু মুখ বাড়িয়ে একটা চাওয়ালাকে ডাকে। বেলা 11টা, কিন্তু চায়ের নাকি কোনো সময় নেই, অর্থাৎ সবসময়ই চায়ের সময়। 2 ভাঁড় চা কেনে সে। ওর কার্যাবলী আইভি লক্ষ্য করছে ঠিকই পত্রিকা পড়তে পড়তে। চা খাবেন তো? আসুন। চায়ের ভাঁড়টা বাড়িয়ে দেয় কৃষাণু। আমায় বলছেন? অবাক হবার ভান করে আইভি। কৃষাণু হেসে বলে, ঘরে যখন তৃতীয় ব্যক্তি নেই তখন আপনাকে ছাড়া আর কাকে বলবো? আইভি তেমনই অবাক দৃষ্টি মেলে বলে, বলেন কি, গত 2 ঘন্টা ধরেই তো ঘরে তৃতীয় ব্যক্তি নেই। এতক্ষণ ধরে সব কথা আমাকেই বলছিলেন নাকি? কি কাণ্ড, আমি তো মন দিয়ে এতক্ষণ একটা কথাও শুনিনি। এবার অবাক হওয়ার পালা কৃষাণুর। গত 2 ঘন্টা ধরে আমি কথা বলেছি? বলেন কি, বিড়বিড় করে কত কিছুই তো বলে চলেছেন। কখনো ধমক দিচ্ছেন, কখনো হাসছেন, কখনো ছোট ছেলেরা যেমন দেওয়ালা দেখে চমকে চমকে ওঠে তেমনি চমকে উঠছেন। আপনি তাহলে এতক্ষণ কিছু বলেননি কেন? নির্জন ঘরে কোনো অনাত্মীয়া মহিলার সঙ্গে বাক্যালাপ আপনি হয়তো পছন্দ করবেন না ভেবে। বুঝতে অসুবিধা হয় না, ওর দুর্বলতার কথা কিছুটা জেনেছে আইভি, সম্ভবত তার দিদির কাছ থেকে। কতটা বলেছে ইভা? ইভাই বলেছে তো, নাকি আইভি আন্দাজে একটা ঢিল ছুঁড়ছে ওর লাজুক প্রকৃতিকে ব্যঙ্গ করে? তাই নিঃসংশয় হবার জন্য বলে, আমার সম্বন্ধে এমন ধারণা হলো কেন আপনার? আপনার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসা কোনো এক হতভাগিনীর কাছে শুনেছিলাম মনে হচ্ছে। তিনি কি কথা বলেননি যে আমি তার বন্ধুত্ব স্বীকার করে নিয়েছি? এবার আর অভিনয় নয়, সত্যি অবাক হয়ে আইভি বলে, কই না তো। ভাগ্যে আপনি জজ সাহেব হননি। যেভাবে এক পক্ষের সওয়াল শুনে রায় দেওয়ার অভ্যাস আপনার, তাতে সব মামলাই ফেঁসে যেত। নিন, ধরুন। আইভি হাত বাড়িয়ে চায়ের ভাঁড়টা নেয়। একটা নয়, দুটোই। জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। বলে, কি বলে এই অখাদ্য পাঁচনগুলো খেতে চাইছেন আর আমাকে খাওয়াতে চাইছেন? হ্যাঁ। নিজেই সে উঠে যায় দরজার কাছে। রেলওয়ে ক্যাটারিংয়ের একজন তকমা আঁটা বয়কে ডেকে 1 পট চা আর 2টো টোস্ট অর্ডার করে। একটু পরেই ঝকঝকে প্লেটে করে চা খাবার দিয়ে যায় বেয়ারা। বোলপুরে নিয়ে যাবে এসে। তখন লাঞ্চ সার্ভ করার অগ্রিম অর্ডারও লিখে নিল। নিপুণ হাতে টোস্টের উপর মাখন লাগাতে লাগাতে চটুল ভঙ্গি করে আইভি বলে, বেশ,
আপনার তরফের সওয়ালটা শুনি। কৃষাণু কোনো কথা বলে না। এই সামান্য ঘটনাটায় সে যেন বেশ বড় রকমের ধাক্কা খেয়েছে একটা। খোলা মন নিয়ে সে এসেছিল আইভির সঙ্গে আলাপ করতে, বন্ধুত্ব করতে, কিন্তু সেই মন ওর ভেঙে গেল এই ছোট্ট ঘটনাটায়। ওর মনে হলো এই মেয়েটি কোনোদিন এসে দাঁড়াতে পারবে না ওর পাশে, জোর করে ওদের মেলানো যাবে না। সে মিলের মধ্যে লেগে থাকবে নিত্য অশান্তি। ওরা ভিন্ন ধাতুতে গড়া, দেখতে একরকম হলে কি হবে? পোড়ামাটির ভাঁড় আর চিনেমাটির কাপ যেন। আগুনের তাপে পোড় খাওয়া মাটির ভাঁড়কে রাখা যায় না ফুল কাটা শৌখিন চিনেমাটির কাপের পাশে। কি হলো? আপনি যে কোনো জবাব দিলেন না? হ্যাঁ, কিসের জবাব? কি জবাব দেব? কেউ বন্ধুত্ব করতে এলে আপনি মুখ ফিরিয়ে থাকেন কি না? মুখ ফিরিয়ে থাকবো কেন? ফিরিয়ে না থাকুক, গোমরা করে তো থাকেন। সেটা আমার দোষ নয়, আমার সৃষ্টিকর্তার। তার মানে আপনার এই গম্ভীর মুখ সত্ত্বেও আমাকে ধরে নিতে হবে যে ইচ্ছে হলে আপনার সঙ্গে এই দীর্ঘ যাত্রায় দু একটা কথা বলতে পারি আমি। সারাক্ষণ আমার মুখ বুজে না থাকলেও চলবে। নিশ্চয়ই, আপনাকে সঙ্গ দেবার জন্যই তো আপনার বাবা আমাকে পাঠিয়েছেন। লেট অ্যালোন মাই ফাদার। হঠাৎ ধমকে ওঠে আইভি, যেন কৃষাণু এইমাত্র ওর বাপ তুলে গাল দিয়েছে একটা। চমকে ওঠে কৃষাণু, সেটা লক্ষ্য করে মেয়েটি। নিজের এই হঠাৎ রুক্ষ স্বরে যেন লজ্জিত হয়ে নরম সুরে বলে, বলছিলুম বাবার হুকুমে স্কট করা যায়, সঙ্গদান করা যায় না, যদি না নিজের কোনো তাগিদ থাকে। এই মেয়েও যে লজ্জা পেতে জানে এটা বোধ করি জানা ছিল না। কৃষাণু তাই উপভোগ করে ও লজ্জা পাওয়ার অভিব্যক্তিটা। হেসে বলে, নিজের তাগিদ আছে কিনা তা তো পরখই করলেন না, তখন থেকে শুধু ধমকই দিচ্ছেন। আইভি হাসল। কাপে লিকার ঢালতে ঢালতে বলে, পরখ করে দেখতে পারি অবশ্য, কিন্তু আমি ইভা নই, তাই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে এলে আমি আপনি আগে করতে পারি না। বেশ তো, না হয় তুমিই বলবেন। তাই কি পারি, যতক্ষণ না অপরপক্ষ নেমে আসছে আমার সমতলে? বলে আইভি ধুমায়িত চায়ের কাপটা ওর দিকে বাড়িয়ে দেয়। চায়ে একটা চুমুক দিয়ে কৃষাণু বলে, বেশ, তুমিই বলছি, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমেই তোমাকে একটু কটু কথা বলতে হচ্ছে। চা তুমি ভালো করতে জানো না, চায়ে চিনি কম হয়েছে। আইভি ছেলে মানুষের মতো ঠোঁট উল্টে বলে, দুর্ভাগ্য শুধু তোমার নয় কৃষাণু, আমারও। তাই একটু কটু কথা দিয়ে শুরু করতে হচ্ছে। এই তুমি পর্যায়ের আলাপ। চা তুমি খেতেও শেখোনি। চা খোরদের দায়িত্ব শুধু চুমুক দেওয়াতেই নয়, নিজ রুচি অনুযায়ী চিনি মিশিয়ে নেওয়াতেও। তোমার কাপে চিনি কম নয়, দেওয়াই হয়নি। থ্যাংক ইউ বলে কৃষাণু সুগার পটটা টেনে নেয়। থ্যাংক ইউ নয়, থ্যাঙ্কস। একাধিক ধন্যবাদ আমার প্রাপ্য। প্রথমত চা করে দিলাম, দ্বিতীয়ত চা খাবার আধুনিক এটিকেট শেখালাম। ক্রমশ বেশ স্বাভাবিক হয়ে ওঠে ওদের বন্ধুত্ব। কৃষাণু লক্ষ্য করে সে কোনো জড়তা বোধ করছে না। হাসি ঠাট্টা মশকরায় বেশ তাল দিয়ে যাচ্ছে। পায়ের পাতা থেকে ওঠা শিরশিরানিটার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। অসুখটা সেরে গেছে নাকি ওর? ধুয়ে গেছে গঙ্গার জোয়ারে? শিয়ালদা স্টেশনে এই ঘরের নির্জনতাটাকে ও ঠিক বরদাস্ত করতে পারেনি। মনে হয়েছিল কামরাটায় আরও দু একজন যাত্রী থাকলে যেন ভালো হতো। তখন কণ্টকিত হয়ে উঠেছিল মনে মনে। আশা করেছিল অন্তত বর্ধমানে নিশ্চয় কেউ উঠবে ওদের কামরায়। এখন সে এতটা সহজ হয়ে উঠেছে যে বর্ধমান স্টেশন ছেড়ে কখন আবার দুটি যাত্রীকে নিয়ে রওনা হয়েছে ট্রেনের সাথে এই কামরায়, তা খেয়ালই হয়নি। কথা প্রসঙ্গে কৃষাণু বলে, তোমাকে একটা অভিনন্দন জানানো হয়নি। অভিনন্দন? কিসের? ইলুর কাছে কানপুরি ইন্টারভিউয়ের বিবরণ শুনলাম, তখনই মনে হয়েছিল তোমাকে একটা অভিনন্দন জানানো উচিত। ছেলেমেয়ের বিবাহ জিনিসটাকে এইসব প্রাচীনপন্থী বৃদ্ধরা। বিবাহ ব্যাপারে তুমি বুঝি নব্যপন্থী? একেবারে। এ বিষয়ে তোমার সঙ্গে আমার মতে সম্পূর্ণ মিল আছে। না, নেই। আমি বাজি রাখতে পারি। না, রেখো না, খামোখা হেরে যাবে। যাব না। আমি জানি তোমার কি মত। জানো? বেশ, বলো। তোমার মতে বাপ মা ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে নাক গলাতে আসবে না,
তারা পছন্দ মতো নিজেরাই মনের মানুষ বেছে নেবে, তাই নয়? ঠিক তাই। তোমারও কি তাই মত নয়? না, নয়। তাহলে তোমার মতটা কি? আমার মতে ম্যারেজ ইটসেলফ ইজ এ ভালগার ট্যাবু। ওটা একটা কুসংস্কার। নব্যপন্থী কৃষাণু রায়ের দ্বিতীয় প্রশ্ন করার অবস্থা নেই। আইভি মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে বিয়ে জিনিসটাকে আমি আইন করে উঠিয়ে দিতাম, নতুন ছাঁচে ঢালতাম সমাজকে। সেই নতুন ছাঁচে ঢালা সমাজের একটু যদি আভাস দিতে। তুমি সমাজতন্ত্রবাদে বিশ্বাস করো? কমিউনিজমে? ইকোনমিক্সের সেরা ছাত্রটি সংক্ষেপে শুধু বলল, করি। তুমি বিশ্বাস করো ক্ষেত খামার কলকারখানার সবকিছু উন্নতি ব্যাহত হয়ে আছে পুঁজিবাদীদের জন্য, ব্যক্তিগত মালিকানার ব্যবস্থা চালু থাকার জন্য? আমি মনে করি পুঁজিবাদ এইসব অগ্রগতির অন্যতম প্রধান বাধা। তাহলে আমার থিওরিটা এখন মন দিয়ে বোঝার চেষ্টা করো। আইভি বলতে থাকে তার উর্বর মস্তিষ্কের নয়া আবিষ্কারের থিসিস। সে সমাজতন্ত্রের একজন গোড়া সমর্থক। কমিউনিজম আমাদের ব্যক্তিগত মালিকানার অভিশাপ থেকে মুক্তি দিয়েছে, ধর্মের আফিম খাওয়া নেশার হাত থেকে মুক্ত করেছে সমাজকে। আইভি কিন্তু তাতেই সন্তুষ্ট নয়। ব্যক্তিগত ক্ষেত খামার কলকারখানা যদি যৌথ হতে পারে তবে যৌথ সংসারই বা হবে না কেন? কোনো একটি বিশেষ নারীর উপর কোনো একটি পুরুষের ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেওয়া হবে কেন? ক্ষেত খামার শস্য দেয়, কলকারখানা দেয় ফিনিশড প্রোডাক্টস, সবাই তা ভাগ করে নেয় যৌথ কারবারে। নারীও একটি মেশিন, মানব শিশু প্রজননের যন্ত্র। তার উপর সমাজের যৌথ দাবি থাকার ব্যবস্থা কেন হবে না? বাধা দিয়ে কৃষাণু বলে, তা কেমন করে হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুনির্দিষ্ট না থাকে তাহলে পিতৃপরিচয় দেবে কেমন করে ভবিষ্যৎ যুগের মানুষ? আইভি অম্লান বদনে বলে, দেবে না। পিতৃপরিচয় কথাটা তো একটা ট্যাবু, গোত্রের মতো, জাতের মতো, কালার ক্রিডের মতো। তখন কেউ বলবে না আমি অমুক লোকের ছেলে, বলবে আমি অমুক গাঁয়ের ছেলে। কিন্তু শৈশবে কে তাকে পালন করবে? বাপের যদি ঠিক না থাকে তবে বাপের দায়িত্বের তো ঠিক থাকবে না। দায়িত্ব স্টেটের। প্রাথমিক দায়িত্ব যে যৌথ পরিবারের সন্তান সেই কোঅপারেটিভ সোসাইটির। মাতৃসদন থেকে শিশুরা যাবে নার্সারিতে, সেখান থেকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ক্রমে কর্মক্ষেত্রে। পিতৃপরিচয় কপালে এঁটে যাবে না। এখনও একদল অনাথ আশ্রমের ছেলেরা এমনি করেই মানুষ হয়ে ওঠে, তাদের পিতৃপরিচয় কিন্তু থাকে না। পৃথিবীর অনেক শ্রেষ্ঠ মনীষীর পিতৃপরিচয় নেই, তাতেই তাদের বড় হতে বাধেনি। বাধা হয় বিয়ে করতে, কারণ আর 5 জন তাদের মতো পিতৃপরিচয়হীন নয় বলে। কৃষাণু ধমক দিয়ে বলে, তোমার এই থিওরিটাই ভালগার। তোমার মনে হচ্ছে তাই, কারণ তুমি একটা সেট আইডিয়া নিয়ে থিওরিটা বিচার করছো। সংস্কার মুক্ত বিচার শক্তি নেই তোমার। একটা পূর্ব সংস্কারের ইয়ার্ডস্টিকে মাপতে চাইছো আমার থিসিসকে। সেই মাপকাঠিটা বাঁকা, সেটা আমার থিওরির দোষ নয়। তুমি বলছো কি হাজার হাজার বছরের এই সমাজ ব্যবস্থা, দেশ কাল ভৌগোলিক ব্যবধান অতিক্রম করে মেনে নেওয়া সর্বজন স্বীকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি এক তড়িতে উড়িয়ে দিতে চাও? উত্তেজিত হলে বিচার করা যায় না, কিন্তু যুক্তি দিয়ে তর্ক করো, প্রমাণ করো আমার যুক্তিতে গলদ আছে। প্রথমত, হাজার হাজার বছর কোনো নিয়ম চললেই প্রমাণ হয় না সেটা সুনিয়ম। নিকোবরে, আফ্রিকায় আর প্রশান্ত মহাসাগরের কোনো কোনো দ্বীপপুঞ্জে ক্যানিবালরা মানুষ খায়। ওদের সমাজ ব্যবস্থাও হাজার হাজার বছরের পুরনো, আর্য সভ্যতার চেয়েও প্রাচীন তাদের ব্যবস্থা। দ্বিতীয়ত, পেট্রিয়ার্কাল ফ্যামিলির এই ব্যবস্থা খুব কিছু প্রাচীন নয়, বড়জোর 10 কি 15 বছরের পুরাতন। তার আগের লাখখানিক বছর পিতৃপরিচয় বলে কোনো কিছু ছিল না মানুষের ইতিহাসে। তখন স্বামী স্ত্রী বলে কোনো কিছু ছিল না, ছিল নারী ও পুরুষ। সুতরাং সময়ের দীর্ঘতাই যদি একটা ব্যবস্থার ভালো মন্দের মাপকাঠি হয় তোমার মতে, তাহলে আমার মতটাই ভালো বলে প্রমাণিত হচ্ছে নাকি? তুমি কি সেই অসভ্য যুগে ফিরে যেতে বলছো মনুষ্য সমাজকে? এই অসভ্য কথাটাই কিন্তু আমার আপত্তি আছে। আমি বলছি প্রাচীন যুগে সেই সমাজ ব্যবস্থাটাই আমাদের পক্ষে মেনে নেওয়া উচিত। কেন? অসভ্য কথাটায় তোমার আপত্তি কিসের? সভ্যতার সংজ্ঞা কি তোমার মতে? কৃষাণু রাগ করে বলে, সভ্যতা শব্দটা এমন কিছু আপেক্ষিক নয় যে তুমি
তুমি আর আমি তার ভিন্ন অর্থ করব। সভ্যতার সংজ্ঞা একটাই। আইভি অনেক কিছু জানে না, রাঁধতে জানে না, সেলাই করতে জানে না, মশারি টাঙাতে জানে না, কিন্তু অন্তত একটা জিনিস সে সুচারুরূপে সম্পন্ন করতে জানে, তর্ক করা। এমন আটঘাট বেঁধে স্থির মস্তিষ্কে তর্ক করে যে ওদের শিক্ষায়তনের বড় একটা কেউ ওর সঙ্গে তর্ক করতে ভেরে না। আইভি একটু হেসে বলে, তবু তর্কশাস্ত্র বলে বিচার্য বিষয় ব্যবহৃত শব্দগুলির সংজ্ঞা আগে নির্দিষ্ট করে নেওয়া উচিত। সভ্যতার সংজ্ঞা হিসেবে আমি যদি শচীশের জ্যাঠামশাই জগমোহন বাবুর দেওয়া ডেফিনেশনটা ব্যবহার করি, তুমি আপত্তি করবে? জগমোহন বাবুকে আর তার ডেফিনেশনটাই বা কি? সভ্যতা হচ্ছে প্রচুরতর লোকের প্রভূততম সুখ সাধনে সুব্যবস্থা। মেনে নিলাম। বেশ, তাহলে গান পাউডার, ডিনামাইট, অ্যাটমিক এনার্জির আবিষ্কারককে তুমি কি বলবে? সভ্যতার অগ্রগতি? একটু ভেবে নিয়ে কৃষাণু সাবধানে বলে, নিরবচ্ছিন্ন অগ্রগতি নয়। আর ক্যামেরা, টেলিভিশন, রেডিওর আবিষ্কারককে? নিঃসংশয়ে সভ্যতার অগ্রগতি বলবো। কেন, তুমি বলো না। না। কেন নয়? রেডিও আবিষ্কৃত হওয়াতে কত সহস্র লোকের সুবিধা হয়েছে। যেসব কথা, যেসব গান, বক্তৃতা, রানিং কমেন্টারি তারা কিছুতেই শুনতে পেত না, সেগুলো শুনতে পাচ্ছে। এটা সভ্যতার অগ্রগতি নয়? সভ্যতার পূর্ব স্বীকৃত সংজ্ঞা হিসেবে নিশ্চয়ই নয়। কেন নয়? আমি যদি বলি ভারতবর্ষের 12 আনা লোক জানে না রেডিও কি বস্তু, শতকরা 24 জন জানে রেডিও কি, আর শতকরা 1 জনের রেডিও আছে, তাহলে কি খুব বেহিসাবি কথা বলা হয়? কি জানি, আমার ধারণা নেই। ধারণা না থাকলেও আমি বোধহয় খুব কিছু ভুল বলিনি। তাহলে দেখো, রেডিওর আবিষ্কার শতকরা 1 জনকে দিয়েছে আনন্দ, আর 24 জনকে দিয়েছে রেডিও না থাকার দুঃখ। বাকি 12 আনা লোকের অবশ্য এই আবিষ্কারে কোনো লাভ ক্ষতি কিছুই হয়নি। রেডিও যন্ত্র যদি আবিষ্কার না হতো তাহলে বস্তুত ওই 24 জনের কোনো দুঃখ থাকতো না, শতকরা ওই 1 জনের কোনো ক্ষতি হতো না, কারণ তাদের কোনো খেদ থাকতো না। চাঁদে যেতে পারছি না বলে আজ তোমার আমার যেমন মনে কোনো খেদ নেই, তেমনই আজ থেকে 100 বছর পরে হয়তো অনেকেই সেই দুঃখ পাবে যখন তার প্রতিবেশীকে চন্দ্রমুখী রকেটে রওনা হতে দেখবে। কৃষাণু বিরক্ত হয়ে বলে, এ তো শুধু তর্কের ঝোঁকে তুমি তর্ক করছো। মোটেই না। একটু তলিয়ে দেখলেই বুঝবে আমার একটা কথাও অযৌক্তিক নয়। তুমি যাকে সভ্যতা বলছো তা প্রচুরতর লোককে এনে দিয়েছে শুধু প্রভূততর অভাববোধ, জটিল করে তুলেছে জীবনকে। মানুষে মানুষে ভেদাভেদটা শুধু বাড়িয়েই তুলেছে। মিল মালিক আর মিল শ্রমিকের জীবনযাত্রায় যে প্রভেদ, সেটা নিওলিথিক যুগের যে কোনো দুটি মানুষের জীবনযাত্রায় ছিল অচিন্তনীয়। তোমার সভ্যতা মিলিয়নে একজনকে করেছে মিলিয়নিয়ার, প্রচুর স্বাচ্ছন্দ্য দিয়েছে সেই সৌভাগ্যবানকে। বিনিময়ে 9,99,999 জনকে পীড়িত করেছে অসংখ্য অভাববোধের যন্ত্রণায়। আর তুমি যাকে অসভ্য যুগ বলছো, মানে আমি যাকে প্রাচীন যুগ বলছি, সেই যুগে অধিকাংশ মানুষের এই দুঃখ ছিল না। কাঁচি, সিগারেটের বিজ্ঞাপনের মতো তারা জানতো না তারা কি পায়নি। কিন্তু আমাদের মূল তর্কের বিষয় ছিল বিবাহ প্রথাটা বহুল ও দীর্ঘকাল প্রচলিত একটা কুসংস্কার কিনা। এই তর্কের কচাকচি আর ভালো লাগছিল না কৃষাণুর। সে হেসে বললে, নিশ্চয়ই কুসংস্কার। মেয়েদের সতীত্ব জিনিসটাও একটা কুসংস্কার তাহলে। আইভি কিন্তু হাসে না, জোর দিয়ে বলে, নয় কি? সতীত্বের সংজ্ঞা জিজ্ঞাসা করলে তুমি চটে যাবে, কিন্তু ভেবে দেখো কথাটার কোনো মানে হয় কি? চুমু খেলে বাংলা সিনেমার সতীত্ব হানি হয়, কিন্তু ইংরাজি ছবির হয় না। আয়নার ভিতর দিয়ে মুখ দেখালেও হানি হয় পদ্মিনীর। 25 বার ডিভোর্স করলেও হয় না কোনো হলিউড স্টারের। সতীত্ব একটা ট্যাবু নয়। এবার বিরক্তি স্বীকার করে বসে কৃষাণু। এই আলোচনা আমার আর ভালো লাগছে না। তার কারণ তোমার দীর্ঘদিনের সংস্কারে আঘাত লাগছে। আরও কারণ হচ্ছে যুক্তি দিয়ে তুমি আমার মতকে খণ্ডন করতে পারছো না। না, সেজন্য নয়। আমার খারাপ লাগছে এই জন্য যে যে কথা তুমি মানো না শুধু তর্কের খাতিরে তাই বলে চলেছ বলে। আমি মানি না কেমন করে জানলে? তোমার ইচ্ছের বিরুদ্ধে কেউ যদি তোমার গায়ে হাত দেয় তাহলে তুমি সেটাকে দুর্ভাগ্য বলে মনে করবে না? নিশ্চয়ই করব, তবে ইচ্ছের বিরুদ্ধে না হলে করব না।
প্রচলিত বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে তোমার এই জিহাদের কারণটা কি? ব্যক্তিগত মালিকানা আমি পছন্দ করি না। রামবাবুর স্ত্রী শ্যামবাবুকে ভালোবাসেন, তবু তিনি শ্যামবাবুর ঘরে শুতে যেতে পারেন না। কেন? না, স্ত্রীর ওপর রামবাবুর মনোপলি কারবার। কেন? সেক্ষেত্রে রামবাবুর স্ত্রী তো বিবাহ বিচ্ছেদের মামলা আনতে পারেন। পারেন না, কারণ ক্যাপিটালিস্ট রামবাবু আইন বাঁচিয়ে একচেটিয়া ব্যবসা করছেন। স্ত্রীকে ধরে মারেন কিনা তার কোনো সাক্ষী নেই, না খাইয়ে রাখেন কিনা তারও কোনো প্রমাণ নেই। অন্য স্ত্রীলোকের ঘরে যেদিন রাত্রিবাস করেন সেদিন রাত্রে বাড়িতে থাকার সাজানো অ্যালিবাই রেখে যান, ফলে বিবাহ বিচ্ছেদ সম্ভব নয়। আর দ্বিতীয়ত, আদালত বিবাহ বিচ্ছেদ মেনে নিলেও সমাজ নেয়নি। তৃতীয়ত, হয়তো রামবাবু স্ত্রী সত্যি চিরদিনের জন্য ঠাঁই বদল করতে চান না, হয়তো রামবাবু বড়লোক, শ্যামবাবু ভবঘুরে আর্টিস্ট। অর্থাৎ মিসেস রাম গাছেরও খেতে চান, তলারও কুড়োতে চান, তাই তো? ঠিক তাই। আমার ইউটোপিয়ান সমাজ ব্যবস্থায় সেটা সম্ভব। কৃষাণু জোর দিয়ে বলে, শুধু সম্ভব হলেই তো চলবে না, দেখতে হবে সেটা বাঞ্ছনীয় কিনা। রামবাবুর ব্যভিচারিণী স্ত্রীর এই কদর্য বাসনায় ইন্ধন যোগানো আদৌ উচিত কিনা সেটাও তো ভেবে দেখতে হবে। ব্যভিচারিণী আর কদর্য বিশেষণ দুটো তোমার অন্ধ সংস্কারের জন্যই ব্যবহার করেছ। সংস্কার মুক্ত হলে দেখতে এটা খুবই স্বাভাবিক একটা জৈব প্রেরণা, খিদে পাওয়া, তেষ্টা পাওয়া বা ঘুম পাওয়ার মতো। কিন্তু রামবাবুর স্ত্রীকে এই ক্ষেত্রে খাওয়াবে কে? ভরণ পোষণ করবে কে? যখন যার কাছে থাকবে তখন সে, কেউ না থাকলে স্টেট। বিনিময়ে মেয়েটি তার শ্রমদান করবে। এই মাসে রাম, ওই মাসে শ্যাম, পরের বছর হয়তো যদুবাবুর সংসার যাত্রা নির্বাহ করবে। লোকে যেমন বাটলার রাখে, সেক্রেটারি রাখে, তেমন স্ত্রীর সঙ্গে একটা কন্ট্রাক্ট করবে। কৃষাণুর গায়ের মধ্যে কেমন যেন ঘিন ঘিন করে ওঠে। বলে, এই আলোচনা এবার বন্ধ করো তো বাবু, আমার আর সহ্য হচ্ছে না। সে কথা তুমি আগেও একবার বলেছ। হয়তো জেনারেলাইজ করাতে তোমার সংস্কারে বাধছে, স্পেসিফিক হলে এটাকেই কাব্য বলে মনে হতো। আমার একটি বান্ধবীর কথা বলি। স্বামী তাকে নেয় না, ওদের মতের মিল হয়নি, আলাদা থাকে। বিবাহ বিচ্ছেদ হয়ে উঠছে না নানা কারণে। আমি জানি এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল হয়ে আছে তার মন। তার উপেক্ষিত অনাদৃত যৌবন বিদায় নিচ্ছে তিলে তিলে। এমন সময় সে হঠাৎ একটা ছেলেকে ভালোবাসলো, অথচ মুখ ফুটে সে কথা সে স্বীকার করতে পারল না। তুমি কি চাও গুমড়ে গুমড়ে কেঁদে মরুক সে সারা জীবন? সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে কৃষাণুর। কার কথা বলছে আইভি? কি বলতে চায় সে? ভাগ্যক্রমে ট্রেনটা বোলপুরে এসে পৌঁছানোতে ছেদ পড়ল এই প্রসঙ্গে। বয় এসে প্লেটগুলো নিয়ে যায়, লাঞ্চ আসে পরিবর্তে। স্টেনলেস স্টিলের ছোট ছোট বাটিতে থালা দুটি সাজানো। গদির ওপর খবরের কাগজ বিছিয়ে ওরা আহারে বসল। সৌভাগ্যই বলতে হবে কৃষাণুর। ট্রেনে এলেন নতুন একজন যাত্রী, একজন বিদেশি মহিলা, সম্ভবত ইউরোপীয়, আমেরিকানও হতে পারেন, তবে নিঃসন্দেহে ট্যুরিস্ট। এখান থেকে যখন উঠেছেন তখন নিশ্চয়ই শান্তিনিকেতন দেখতে এসেছিলেন। মালপত্র বাঙ্কে গুছিয়ে দিয়ে পয়সা নিয়ে কুলিটা চলে গেল। মহিলা বৃদ্ধা, ঈষৎ স্থূলকায়া। ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বসলেন বেঞ্চের এক প্রান্তে। কৃষাণু ইংরাজিতে প্রশ্ন করে, কেমন দেখলেন শান্তিনিকেতন? ভদ্রমহিলা একগাল হেসে বলেন, ইয়েস। কৃষাণু হক চকিয়ে যায়। ভদ্রমহিলা কানে খাটো নাকি? তাই এবার একটু উচ্চতর কণ্ঠে প্রশ্ন করে, গোয়িং ফার? এবারও একগাল হেসে উনি বলেন, ভেরি নাইস। কৃষাণুর কণ্ঠরোধ হলে কি হবে, খিলখিলিয়ে হেসে উঠেছে এবার আইভি। বিদেশিনীও অপ্রস্তুতের এক শেষ। তাড়াতাড়ি কুণ্ঠিত হয়ে বলেন, নো ইংলিশ, নো ইংলিশ। কৃষাণু মনে মনে বলে, সে কথা এখন বলা বাহুল্য। আইভি কিন্তু হাল ছাড়ে না। ফরাসি ভাষায় প্রশ্ন করে, ফ্রেঞ্চ জানেন? বুড়ি মেম একেবারে লাফিয়ে ওঠে, জড়িয়ে ধরে আইভিকে। বেচারি আজ 1 মাস যাবৎ মন খুলে কথা বলতে পারেনি সেই দিল্লি কনসুলেট অফিস ছাড়ার পর থেকে। আইভিকে একেবারে গ্রাস করল বুড়ি মেম। আইভিও ফরাসি বলার লোক পায় না। কথিত ভাষাটা অভ্যাস নেই ওর, উচ্চারণ এবং ব্যাকরণও হয়তো নির্ভুল নয়।
কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছিল না আলাপে। অনর্গল দুজনে বকতে থাকে। বুড়ি মেয়েমি কথা বলে বেশি। কৃষাণু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। আরও খুশি হলো বাঙ্কের উপর রাখা মেমের ট্রাঙ্কের দিকে নজর পড়ায়। লেবেলে আঁটা আছে মেম দার্জিলিংয়ের যাত্রী। অর্থাৎ আজ রাত্রে এই নিরালা কামরায় একটি অতি আধুনিকা তরুণীর সঙ্গে সতীত্বের সংজ্ঞা নিয়ে আর তাকে তর্ক করতে হবে না। ওর কণ্টকিত মন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। আরও কয়েক ঘন্টা নির্বিঘ্নে কেটে গেল। 3 পাহাড় স্টেশনটা পার হওয়ার সময় সে একবার আইভির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল অদূরবর্তী পাহাড়ের 3টি চূড়ার দিকে। কিন্তু ওরা তখন ফরাসি সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিল খুঁজতে ব্যস্ত। হঠাৎ এক সময় আইভি বলে, তোমার স্কেচবুকটা এনেছো তো, দেখি। কৃষাণু অবাক হয়ে বলে, স্কেচবুক? তুমি কি করে জানলে সে কথা? বাজে কথা বলো না, স্কেচবুকটা বার করো। এই ভদ্রমহিলার নাম মাদাম শার্লট রচেস্টার, একটা ফ্রেঞ্চ জার্নালের ইনি আর্ট ক্রিটিক। আইভির উপরোধে অগত্যা বার করতে হলো ছবির খাতাখানা। ভদ্রমহিলা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখলেন ছবিগুলি, খুব খুশি হলেন। একটা সাপুরের স্কেচ চিত্র ওর খুব ভালো লাগলো। বারে বারে সেটার প্রশংসা করলেন। আইভি বলে, এটা ওকে উপহার দাও না কৃষাণু। আমার আপত্তি নেই। ছবি পেয়ে বুড়ি মেম তো ভারী খুশি, বলে আর্টিস্টকে নাম সই করে দিতে হবে। কৃষাণু তাই দিল। আরও খানিকক্ষণ গল্প গুজবের পর গাড়ি এসে পৌঁছালো সকরি গলিঘাটে। নৈশ আহার স্টিমারেই সারল ওরা। তারপরে ওপারে পৌঁছে মণিহারি ঘাট থেকে আবার নতুন গাড়ি। কৃষাণু 3টে কুলির মাথায় মালপত্র চাপিয়ে আগে গিয়ে পৌঁছল। মালপত্র সাজিয়ে নিতে নিতেই আইভিরা এসে গেল। বুড়ি মেমের কি মতিচ্ছন্ন হলো, কিছুতেই রাজি হলো না ওদের সঙ্গে এক কামরায় যেতে। কৃষাণু বারে বারে প্রতিবাদ করল অঙ্গভঙ্গি করে। আইভিকে দিয়েও বলালো, কিন্তু মেম নাছোড়বান্দা। আবার কুলি ডেকে তার মালপত্র বার করে চলে গেল পাশের একটা কামরায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আবার দুজনেই এক কামরার নির্জনে। কৃষাণু কি করবে ভেবে পায় না। অসহায়ের মতো বলে, ম্যাডাম রচেস্টার আমাদের ওপর চটে গেলেন কেন বলো তো? ভ্যানিটি ব্যাগ খুলে আইভি মুখটা মেরামত করছিল। মুচকি হেসে বলে, কি জানি। কিন্তু রাখে কেষ্ট মারে কে? শেষ মুহূর্তে এক মারওয়ারি ব্যবসায়ী এসে উঠলেন ওদের কামরায়। 4র্থ বার্থটা খালি পড়ে রইল। কৃষাণুর মনে হলো আইভি যেন আশাহত হয়েছে। মারওয়ারি তনয় উপরের বার্থে নিজের বিছানাটা বিছাতে থাকেন। তখনই গাড়ি ছাড়ল। আইভি বাথরুমে গেল বেশ বদলাতে, নৈশ পোশাক পরতে। আইভির বিছানায় পড়েছিল একখানা পত্রিকা। সময় কাটাবার জন্য সেটা হাতে তুলে নিয়ে কৃষাণু দেখে সেটা ইংরেজি মাসিক নয়, ফরাসি ম্যাগাজিন, চিত্রবহুল। অন্যমনস্কের মতো প্রথম পাতাটা খুলেই চমকে ওঠে। পৃষ্ঠার মাথায় লেখা আছে টু মিসেস কে রয়, নিচে রচেস্টারের সই আর আজকের তারিখ। রহস্যটা পরিষ্কার হয়ে যায়। একটা নিরুদ্ধ রাগে ফুলতে থাকে কৃষাণু। তাই ম্যাডাম রচেস্টার ওদের ছেড়ে অন্য কামরায় গিয়ে উঠল। কিন্তু এই মিথ্যাচারণ কেন করল আইভি? কি চেয়েছিল সে? নির্জন ঘরে কৃষাণুর সঙ্গে রাত্রিটা কাটাতে? তার মানে সত্যি কি সে পাপপূর্ণ মানে না, সতীত্ব ধর্ম স্বীকার করে না? বাথরুম থেকে বেরিয়ে এসে আইভি দেখল কৃষাণু ঘুমিয়ে পড়েছে নিজের বিছানায়। কিন্তু সারা রাত ঘুম হলো না কৃষাণুর, শুধু এপাশ ওপাশ করল। ওর মনে হলো আইভিও ঘুমোতে পারছে না, এপাশ ওপাশ করছে বারে বারে। মারওয়ারি ভদ্রলোক অঘরে ঘুমোচ্ছেন। ভোররাতে ওর মধ্যে কখন একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কে তাকে ঠেলা দেওয়ায় কৃষাণু উঠে বসে, দেখে আইভি ওকে ডাকছে। আইভির পরনে একটা ঢিলে স্ল্যাক্স, পায়ে চপ্পল, মাথায় একটা রেশমি রুমাল বাঁধা, আর চিবুকের নিচে গিঁট দেওয়া। কৃষাণু চোখ মেলে দেখে ঘরে মারওয়ারি ভদ্রলোক নেই, ভোর হয়ে গেছে। ঘরের ভিতরে সবুজ আলোটা ম্লান হয়ে আসছে বাইরের আলোর ক্রম ঔজ্জ্বল্যে।
আইভি ওকে জানালার বাইরে তাকাতে বলল। অপূর্ব দৃশ্য। তুষারকিরিট পর্বতশ্রেণী রাতারাতি মাথা তুলে জেগে উঠেছে দিগন্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। পূর্ব আকাশটা লালে লাল। এখনও সূর্যোদয় অবশ্য হয়নি। ঠান্ডা একটা বাতাস বইছে কাঁচ তোলা খোলা জানালা দিয়ে। এমন একটি নিষ্কলুষ প্রভাত আসেনি কৃষাণুর জীবনে। কিন্তু ওর মনে হলো দেহ মন ওর ক্লান্ত, ভারাক্রান্ত। আইভির রসবোধকে মনে মনে ধন্যবাদ জানালো। অহেতুক বকবক না করে শান্তভাবে সে বসে আছে জানালার ধারে। কেমন যেন আলিস্যি লাগছে, মুখ ধুতেও ইচ্ছা করছে না তার। কৃষাণু নিশ্চুপ গিয়ে বসল জানালার ধারে। হঠাৎ একটা কথা খেয়াল হলো তার। প্রশ্ন করল, কটা বাজে? 5:15। মনে মনে হাসল কৃষাণু। আজ বুধবার 13ই আশ্বিন অর্থাৎ 1 সেপ্টেম্বর। এখন 5:15। ট্রেন জার্নি ক্লান্ত আইভির মুখখানা দেখতে দেখতে ওর মনে ফুটে উঠল আর একখানি মুখ, আর একটি মেয়ে। হাওড়া স্টেশনে হুইলারের স্টলের কাছে দাঁড়িয়ে আছে একা। দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরে আছে। হাতে একগুচ্ছ রজনীগন্ধা, বিষণ্ণ ম্লান। পরনে ওর ধূপছায়া রঙের একখানা ঢাকাই শাড়ি, কপালে টিপ। কিন্তু তা কেমন করে হবে? সাহার তো ডিপ নীল রঙের একটা ক্রেপ সিল্ক পরে আসার কথা। তাহলে ওর মনশ্চক্ষে ভেসে ওঠা এই মেয়েটিকে। কাল সারা রাত তোমার ঘুম হয়নি না? আইভি প্রশ্ন করে। না, একেবারে ভোর রাতে একটু ঘুম এসেছিল। এই ভদ্রলোক কখন নেমে গেলেন? এইমাত্র। আমার যে সারা রাত ঘুম হয়নি তা জানলে কি করে? আমারও যে ঘুম হয়নি। কেন ঘুম হলো না বলো তো আমাদের? আইভি একটু চুপ করে থেকে বলে, তোমার কেন হলো না জানি না, আমার হলো না নিজের পাপে। তুমি পাপ পুণ্য তাহলে মানো? সে কথা আলোচনা করতে হলে প্রথমে পাপ পুণ্য বলতে তুমি কি বোঝো তা জানতে হয়। অর্থাৎ পাপ পুণ্যের সংজ্ঞা নির্ধারণ করতে হয়, তাই তো? ঠিক তাই। কিন্তু তাহলে তো তুমি চটে যাবে। তাই পাপ কথাটাও বিদ্রোহ করে আমি বলবো নিজের দোষে। নিজের কি দোষে? কাল একটা অন্যায় করেছিলাম। ওই ফরাসি ভদ্রমহিলাটি আমাদের স্বামী স্ত্রী বলে ভুল করেছিলেন। তার সেই ভুলটা আমি ভেঙে দিইনি। আমি জানতাম। জানতে? বাজে কথা। কেমন করে জানতে? ভদ্রমহিলার ভাবগতিক দেখেই সন্দেহ হয়েছিল আমার। নিঃসন্দেহ হলাম ওই ম্যাগাজিনটা দেখে। আইভি চমকে ওঠে। বিছানার উপর পড়ে থাকা মাসিক পত্রিকাটির দিকে এক নজরে দেখে নিয়ে বলে, কিন্তু তুমি তো ওটা দেখোনি। দেখেছি, তুমি তখন বাথরুমে ছিলে। কই, তুমি তো কিছু বলনি। বলবো আবার কি? এমন একটা মিথ্যে কথা কেন বললাম আমি তা জানতে? প্রশ্ন করার প্রয়োজন ছিল না, কারণটাও আমি জানতাম। ধক করে জ্বলে ওঠে আইভির চোখ দুটো। উত্তেজিত হয়ে বলে, মানে কি জানতে তুমি? এই আলোচনা থাক আইভি। তুমি অনেক কিছু মানো না, যা আমি মেনে থাকি। ভারতীয় হিন্দু নারী সম্বন্ধে আমার মনে একটা পবিত্র ধারণা আছে, সেটা তুমি নাইবা ভেঙে দিলে। হঠাৎ কি যেন হলো আইভির। একেবারেই চুপ করে গেল। সামান্য কটা কথা, কিন্তু মনে হলো সে যেন প্রচণ্ড একটা আঘাত পেয়েছে এই কথায়। মুখরা আইভি মুখ হয়ে গেল মুহূর্তে। জানলা দিয়ে পূর্ব দিগন্তের দিকে চেয়ে চুপ করে বসে থাকে। কৃষাণু লক্ষ্য করে দিনের প্রথম সূর্যের আলো এসে পড়েছে আইভির কপালে। রেশমি রুমালের ফাঁক দিয়ে উকি মারা দু এক গোছা কুন্তলায়িত কুন্তল চূর্ণ উড়ছে এলোমেলো হাওয়ায়। আইভির দু চোখের কোণে চিকচিক করছে 2 বিন্দু জল, হৈমন্তী শিশির বিন্দু যেন। অচিলা হোক আর সত্যই হোক, চোখে কয়লার গুঁড়ো পড়ার অজুহাতে রুমাল দিয়ে চোখ দুটো রোগড়ে মুছে নেয় একবার। কৃষাণু দুঃখ পায়, বোঝে অত্যন্ত রূঢ় আঘাত করেছে সে। হয়তো ওর অনুমান সত্য নয়। মুখে বড় বড় বকুনি দিলেও আইভি হয়তো মনে মনে এখনও কিশোরী রয়ে গেছে।
হয়তো নিছক একটা কৌতুকপ্রিয়তাই তাকে উদ্বুদ্ধ করেছিল ওই ছেলে মানুষিতে। রচেস্টার বাংলা বোঝে না, কৃষাণও বোঝে না ফ্রেঞ্চ। এই সুযোগে দুজনকে লুকিয়েই হয়তো সে একটা মজার খেলায় মেতেছিল। আর কিছু উদ্দেশ্য হয়তো সত্যিই ছিল না তার। ক্ষোভ ম্লান কণ্ঠে বলে, আমাকে মাফ করো আইভি। রুমাল দিয়ে কয়লার গুঁড়োটা বার করতে করতে আইভি বলে, মাপ চাইবার তো কিছু নেই, এই অপমান আমার প্রাপ্য। একটু কাছে সরে এসে কৃষাণু বলে, আমি বুঝতে পারিনি, একটা মজা করার উদ্দেশ্য নিয়ে তুমি বুড়ি মেমকে ঠকাতে চেয়েছিলে। তোমার আচরণে যে কদর্য ইঙ্গিত আমি করেছি, নিশ্চয়ই সেটা অন্যায় হয়েছে আমার। আইভি নতনেত্রে বলে, ভুল ধারণা তোমার। কৌতুকপ্রিয়তার জন্য মিথ্যে কথা আমি বলিনি, আমার অন্য উদ্দেশ্য ছিল। অন্য উদ্দেশ্য মানে কি বলতে চাইছো তুমি? আইভি জবাব দেয় না। রোখ চেপে যায় কৃষাণুর, বলে, তুমি কি সত্যিই একটা রাত আমার সঙ্গে নির্জন ঘরে কাটাতে চেয়েছিলে? আশ্চর্য নির্লজ্জ মেয়েটা মাথা না তুলে বলল, হ্যাঁ। অনেকক্ষণ কথা খুঁজে পায় না কৃষাণু। কি বলতে পারে এরপর? আর কি বাকি রইল জানতে? আর কি জিজ্ঞাসা থাকতে পারে? পারলে এখনই চেন টেনে গাড়ি থেকে নেমে যেত সে। যে নারী পাপ পুণ্য মানে না, সতীত্ব ধর্ম মানে না, পরপুরুষের সঙ্গে রাত্রিবাস করবার জন্য যে এমন মিথ্যা কুহক রচনা করতে পারে, আর সে কথা অকণ্ঠস্বরে স্বীকার করতে যার বাধে না, সে তো কাল সাপ। তার সঙ্গে এক মুহূর্ত থাকতে আছে। যে কোনো মুহূর্তে ও তো ঝাঁপিয়ে পড়তে পারে কৃষাণুর উপর, তার একটা খেয়াল চরিতার্থ করতে। আর কিছু জিজ্ঞাসা করবে না? আর কি জিজ্ঞাসা করব? কেন একটা রাত তোমার সঙ্গে নির্জন ঘরে কাটাতে চেয়েছিলাম? প্লিজ আইভি, স্টপ। সব নির্লজ্জতারই একটা সীমা থাকা উচিত। আইভি চিৎকার করে না, শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, ওয়েল, আই কান্ট স্টপ নাও। কিছু না শুনতে কথা ছিল না, কিন্তু আধখানা শুনে যা ইচ্ছা কনক্লুশন টানতে দেব না তোমাকে। আমার সব কথা তোমাকে শুনতে হবে। তারপর শিলিগুড়ি পৌঁছে তুমি অন্য ট্যাক্সি নিও, আমি বাধা দেব না। কৃষাণু কোনো কথা বলে না। জানালার বাইরে দিয়ে ওই দূর পাহাড়টার দিকে তাকিয়ে আইভি একেবারে অন্য গলায় গল্প বলার সুরে শুরু করে, আমার অনেক বন্ধু আছে জানো তো, ঘনিষ্ঠ সব বন্ধু, বয়ফ্রেন্ড। পুরুষ বন্ধু আমাদের হোস্টেলের আরও অনেক মেয়ের দু একটা করে আছে। অবশ্য সংখ্যাগরিষ্ঠে আমার কাছে ওরা দাঁড়াতে পারে না। ওরা একসঙ্গে একটি দুটির বেশি বন্ধুর সঙ্গে মিশতে পারে না। আমার অন্তত ডজন খানিক বন্ধু আছে, তার মধ্যে জনা ছয়েকের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্বন্ধ আমার। এসব কথা আমার শুনে লাভ কি? আইভি যেন শুনতেই পায় না কৃষাণুর কথা, একভাবে বলে চলে, কিন্তু আমার ভ্যানিটি খুব সংখ্যাগরিষ্ঠতায় নয়। ওই দু একটা বন্ধুর কাছেই ওরা ধরা দিতে বাধ্য হয়েছে, তারা নিজেদের অস্পৃশ্য রাখতে পারেনি। এই বিষয়ে আমি একমাত্র ব্যতিক্রম। আমাকে যেন নেশায় পেয়ে যায় জানো তো। স্কি করবার সময় নিপুণ খেলোয়াড় দেখাতে চায় অতল স্পর্শ খাদের কত কাছ থেকে সে ঘুরে আসতে পারে। আমারও যেন তেমনই নেশা চেপে যায়। নতুন কোনো ছেলের সঙ্গে আলাপ হলে ইচ্ছে করে ওকে আমার দিকে আকৃষ্ট করি, ওকে নিয়ে খেলাই। কিন্তু সাপ খেলানোর মতো এমন করে খেলাবো যে ওর প্রতিটি দংশন পড়বে আমার হাতের ঝাঁপিতে, স্পর্শ করতে পারবে না সে আমায়। তুমি বিশ্বাস করবে কি না কৃষাণু আমি জানি না, আমার প্রায় ৮ ডজন অন্ধ প্রেমিক আছে। অথচ এত বয়সেও আমি জানতে পারিনি পুরুষ মানুষের চুমু খেলে কেমন লাগে। আমি জানি এ কথা শুনে তোমার একটা দুরন্ত লোভ হচ্ছে, কিন্তু আমি এ কথাও জানি তুমি এক পা এগিয়ে এলেই আমার ডান হাতটা সজোরে গিয়ে পড়বে তোমার বাঁ গালে, যেমন পড়েছিল ইতিপূর্বে কয়েকজনের। কাঠের পুতুলের মতো বসে থাকে কৃষাণু। আইভি এক নাগারে বলে চলে, কাল আমার একটা দুরন্ত লোভ হয়েছিল জানো। একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে ইচ্ছা হয়েছিল।
এতদিন এই সাহসটা পাইনি, কারণ মনের মতো মানুষও পাইনি। আমার ঘনিষ্ঠ বন্ধুদের বিশ্বাস করতে পারিনি, হাজার হোক আমার চেয়ে ওদের গায়ের জোর বেশি। কাল তোমাকে দেখে ভীষণ লোভ হলো আমার, মনে হলো তোমার সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে রাত কাটানো চলবে। তোমাকে দেখে কি জানি কেন আমার মনে হয়েছিল তুমি একেবারে পশু হয়ে উঠবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে স্পর্শ করবে না তুমি। কিন্তু কাল যে তুমি বলেছিলে কেউ তোমার গায়ে হাত দিলেও সেটাকে তুমি দুর্ভাগ্য বলে মনে করবে না, তুমি ভুলে গেছো কৃষাণু? আমি বলেছিলাম ইচ্ছার বিরুদ্ধে না দিলে মনে করব না, কিন্তু নিজের মনকে কি মানুষ চিনতে পারে? মধ্যরাত্রের নির্জনতা মানুষের মনে মোহ বিস্তার করে। কি জানে, খাদের মুখে এসে হঠাৎ মোড় ঘোরার ইচ্ছাটা যদি মিলিয়ে যেত তোমার, যদি ঝাঁপ দিয়ে পড়ার ইচ্ছাটা জাগত মনে। দুহাতে মুখ ঢেকে ফেলে আইভি, বলে ওঠে, তাহলে বুঝতাম খ্যাপার পরশ পাথর খুঁজে ফেরার পালা শেষ হয়েছে। কৃষাণুর বুকের মধ্যে গুড় গুড় করে ওঠে। ট্রেন শিলিগুড়িতে এসে পৌঁছালো। আপনারা শুনছিলেন অন্তলীনা উপন্যাসের ৫ম পর্ব। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টেও জানাবেন কেমন লাগলো আপনাদের। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখলে আমি যখনই নতুন গল্প উপন্যাস আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নারায়ণ সান্যালের অন্তলীনা ছাড়াও আমি আরও অনেক গল্প উপন্যাস পাঠ করেছি আমার চ্যানেলে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব এবং মানবজমিন, এই দুটি বিখ্যাত উপন্যাস আমি পাঠ করেছি। আপনারা হয়তো এই দুটি উপন্যাস আমার ভিডিও সেকশনে দেখতে পাবেন না চ্যানেলের, কিন্তু আপনারা যদি প্লেলিস্ট অপশানে যান তাহলে সেখান থেকে এই উপন্যাস দুটির প্লেলিস্ট পেয়ে যাবেন। তাছাড়া আমি এই উপন্যাস দুটির প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি চান সেখান থেকেও শুনতে পারেন। আপনারা ডেসক্রিপশন চেক করলে সেখান থেকে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসছি পরের দিন এই উপন্যাসের নেক্সট এপিসোড নিয়ে। নমস্কার, ভালো থাকবেন সবাই।